সদরঘাটে 2 লঞ্চের রেষারেষিতে 5 জনের মৃত্যুতে মামলা। লঞ্চ মাস্টার ম্যানেজার সহ 5 জন গ্রেপ্তার। বিজয়ী এমপির সাথে পরাজিতদের দ্বন্দ্বে বিপাকে আওয়ামী লীগ। বিরোধ মেটাতে শুরু হচ্ছে জেলা সফর। বছরের মাঝামাঝি আবারও মাঠে নামছে বিএনপি। জনসমর্থন আদায় ও কূটনৈতিক তৎপরতায় প্রাধান্য। বৈধ আমদানি না হলেও স্বর্ণের দামে আয়কর যুক্ত করে বাজুস। ভারতের তুলনায় দাম অস্বাভাবিক বেশি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। সদরঘাট লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে থাকা 2টি লঞ্চে তৃতীয় লঞ্চের ধাক্কায় প্রাণ গেল 5 জনের, আহত হয়েছে 2 জন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনা ঘটে। নিহতদের 3 জন একই পরিবারের। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে বিআইডব্লিউটিএ। গ্রেফতার হয়েছে 2 লঞ্চের মাস্টার ও ম্যানেজার সহ 5 জন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। দুপুর 2:55 সদরঘাট লঞ্চ টার্মিনালে দাঁড়ানো ছিল এমবি তাশরিফ 4 ও পুবালি 1 নামের 2টি লঞ্চ। এর মধ্য দিয়ে প্রবেশের চেষ্টা করে এমভি ফারহান নামের আরেকটি লঞ্চ। 2 লঞ্চের মাঝখানে ঢুকে যাওয়ার কারণে প্রচণ্ড চাপে নোঙরের রশি ছিঁড়ে যায় তাশরিফ লঞ্চটির। কয়েকটা লোক পড়ে রয়েছে, একটা বাচ্চা সহকারে একটা মহিলা, একটা পুরুষ, আর একটা লোক আহত হয়েছে। তারে আবার সাইডে নিয়ে গেছে, পানির ঢালা হইতেছে তার মাথায়। মিটফুট নেওয়ার পরে উনি ডেট হয়ে গেছে। মোট 5 জন হয়েছে, 5 জনই মারা গেছে। রেষারেষির কথা স্বীকার করেন 2 লঞ্চের মাস্টার, দোষারোপ করেন একে অপরের। ওরা তো ছিল ওই লঞ্চের ওই পাশে, তারা চালাই রেখে বাই দিয়া, যার জন্য বাই দিয়ে চালানে তাদের বামের আলাতের প্রেশার পড়ছে। জায়গা দিমু তো একটা লঞ্চের জায়গায় 3টা লঞ্চ ঢুকছে ওদিকে, ওখানে তো জায়গা নাই, ওনারা তো চালায় মনে করেন ফুটছে ঢুকে আলাদগুলো ছিঁড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। যে 2টা লঞ্চের মাঝখান দিয়ে আরেকটা লঞ্চে আসার চেষ্টা করতেছিল, ধাক্কায় এমবি তাশরিফ 4-এর রশিটা ছিঁড়ে যায় এবং ওই যে সিঁড়িটা দিয়ে ওঠানামা করে যাত্রীরা যারা ওঠানামা করে এটাও সরে যায়। সাথে সাথে তারা 4-5 জন ওখানে পড়ে যায়। ভিকটিমদেরকে আমরা যত দ্রুত সম্ভব আমরা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করি। ঘটনা তদন্তে কমিটি করেছে বিআইডব্লিউটিএ। নিহত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস তাদের। একটি লঞ্চ সেখানে ভিড়ানোর জন্য আসার সময় অন্য একটি লঞ্চের দড়ি ছিঁড়ে এই ঘটনাটা ঘটেছে। তদন্ত কমিটি করেছি আমরা, ওই 2টি লঞ্চের আমরা জব্দ করেছি, তাদের টাইম টেবিল বাতিল করেছি। এই ঘটনায় ফারহান 6 এবং তাশরিফ 4-এর রুট পারমিট বাতিল করা হয়েছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিন অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আর বাড়ি যাওয়া হলো না বেলালের। লঞ্চ দুর্ঘটনায় স্ত্রী আর কন্যা সহ প্রাণ হারান তিনি। অন্যদিকে একই ঘটনায় প্রাণ গেছে একজন পাঠাও চালক ও রুটি বিক্রেতার। বেলাল ও তার স্ত্রী মুক্তা দুজনেই একসময় ছিলেন পোশাক শ্রমিক। অন্তঃসত্ত্বা হওয়ার পর মুক্তা চাকরি ছেড়ে দেন। ঈদের আগের ভোগান্তি থেকে বাঁচতে ঈদের দিনেই পিরোজপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। কে জানতো এই যাত্রাই হবে জীবনের শেষ যাত্রা। বৃহস্পতিবার সদরঘাটের লঞ্চ দুর্ঘটনার জীবন দিতে হলো বেলাল, মুক্তা ও তাদের 4 বছরের কন্যা সন্তানকে। প্রেগনেন্ট থাকার কারণে যানজট থেকে এড়ানোর জন্য ঈদের দিন সকালবেলা রওনা করছে, যাতে করে যে রিল্যাক্স মোড়ে যাইতে পারে, যাতে যানজট না থাকে। যেহেতু প্রেগনেন্ট, 4টার দিকে খবর পেলাম নৌ পুলিশ থেকে ফোন দিয়েছে যে অবস্থা। আসে তো মর্গে দেখলাম, লাশ দেখলাম। আমার হইলে মামাতো বোন, বোনের স্বামী আর মেয়ে। পাঠাও চালক রিপন হাওলাদার ঈদের আগের কয়েকদিন বাড়তি টাকা উপার্জন করতে থেকে গিয়েছিলেন ঢাকায়। তাই ঈদের দিন উপার্জন করা টাকা নিয়ে পরিবারের সাথে ঈদ করতে বরিশাল রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ঈদ আর করা হলো না। একইভাবে প্রাণ গেল রুটি বিক্রেতা রবিউলের। আজকে বাড়ি যাইতেছে, এই কারণে 2 দিন একটু টিপটুপ মারছে, 2টা পয়সাপাতি পাইছে। 2টা ছোট ছোট বাচ্চা আছে, দেশের বাড়ি, ফ্যামিলি দেশের বাড়ি থাকে। সদরঘাটের 2 লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ 4 লঞ্চের রশি ছিঁড়ে গেলে এই 5 জনের মৃত্যু হয়। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দলের বিরোধ নিরসনে বিভাগীয় মতবিনিময় সভা শেষে জেলায় জেলায় সফর শুরু করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের যে বিরোধ চলছে তা বেশিরভাগ ক্ষেত্রেই দলকে বিভক্ত করছে। এই বিবেচনায় দেশব্যাপী বিরোধ নিষ্পত্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কৌশলগত কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে নেতাকর্মীদের উৎসাহ দেওয়া হয়েছিল। তবে এর পরিপ্রেক্ষিতে দলে কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে ধারণা ছিল না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। বিএনপি বা জামায়াত জোট এরা তো আসলে কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। যে ৬২টি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নৌকার প্রার্থীকে পরাজিত করেছিল, সেসব আসনে দলের বিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে অন্তর্কোন্দল। নির্বাচনের পরপরই দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘাত এড়াতে সংশ্লিষ্টদের বার্তা দেন, কিন্তু থেমে থাকেনি সংঘাত। এ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। গণভবনে সবাইকে ডেকে নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই সবাইকে বলে দিয়েছেন স্বতন্ত্র বাস করেছে তার জায়গাতে সে কাজ করবে, এবং যারা আওয়ামী লীগ সে যে স্বতন্ত্র সে আওয়ামী লীগে পারে না, সেই ক্ষেত্রে যাতে কোনো সংঘাত না হয়। সবাইকে সাথে নিয়ে এমপি সংসদ সদস্যের এই পদটি চালাতে হবে। তার মাথা গরম হলে চলবে না, অথবা তাকে যে নৌকার মানুষদেরকে, কর্মীদেরকে, নেতা কর্মীদেরকে যদি প্রতিপক্ষ মনে করে, তাহলে এটা কোনোভাবেই সুখকর হবে না কারোর জন্যই। নেতারা বলছেন, বিভাগীয় মতবিনিময় সভা শেষে গুরুত্ব অনুযায়ী এলাকা নির্দিষ্ট করে স্থানীয় নেতাদের সঙ্গে বসবেন কেন্দ্রীয় নেতারা। দল শিগগিরই চূড়ান্ত করবে এই কর্মসূচি। পার্টি থেকে ডাইরেক্ট নির্দেশনা দেওয়া হয়েছে, এই ব্যাপারে যারা সংঘাতে জড়িত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। কিছু কিছু জায়গায় যে সমস্যা মুখোমুখি হচ্ছে না তা নয়, সমস্যার মুখোমুখি হচ্ছি। আর স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছেন তারা যদি বিদ্বেষী হয়ে যায়, নৌকা বিদ্বেষী হয়ে যায়, সেই নৌকা বিদ্বেষী হওয়াটাকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের চাওয়া, অনাকাঙ্ক্ষিত বিরোধের কারণে উপজেলা নির্বাচনে দল যেন ক্ষতিগ্রস্ত না হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার রাজনৈতিক কৌশল ঠিক করছে বিএনপি। ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে এরই মধ্যে একাধিক বৈঠকও করেছেন কেন্দ্রীয় নেতারা। এতে জনসমর্থন তৈরির পাশাপাশি প্রাধান্য পাচ্ছে কূটনৈতিক তৎপরতা। এবছরের মাঝামাঝি থেকে মাঠে নামার চিন্তা তাদের। জাতীয় নির্বাচন সামনে রেখে ২০২২-এর আগস্টে টানা কর্মসূচিতে যায় বিএনপি। বিক্ষোভ, মানববন্ধন দিয়ে শুরু করে বিভাগীয় সমাবেশ ও রোডমার্চে যায় তারা। ভোটের আগের ২ মাসে কখনো হরতাল, কখনো অবরোধ, আবার কখনো হরতাল অবরোধ দুটোই ডাকে দলটি। তারপরও মেলেনি কাঙ্ক্ষিত ফল। ২০১৪-১৮ নির্বাচনের পর ২৪-এ এসে কিছুটা আশার সঞ্চার হলেও হুট করে কেন হোঁচট খেল সেই ধারাবাহিক আন্দোলন, এ প্রশ্নে কোনো কুলকিনারা পাচ্ছে না দলটির নেতারা। ভোটের ৩ মাস পরও ঠিক হয়নি পরবর্তী কর্মকৌশল। দলটির কেন্দ্রীয় কয়েকজন নেতার মত, অতীতের মতো এবারও নির্বাচন ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। আমরা যে লক্ষ্য নিয়ে আগোচ্ছিলাম সেটা তো লক্ষ্য তো পূরণ হয়নি। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। যদি যুক্তরাষ্ট্র, জাতিসংঘ তাদের সুপারভিশনে একটা ইলেকশন হতো, বিএনপি অবশ্যই ক্ষমতায় যেত। কি কর্মসূচির মধ্য দিয়ে আমরা এগিয়েছি এবং তার সাফল্য কতটুকু, ভবিষ্যতে আমাদের কিভাবে এগুতে হবে, এই জিনিসগুলো কিন্তু আলোচনায় আসতে হবে। আরেকটি অংশের দাবি, ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে সফল হয়নি বিএনপি। এখন সব দিক বিবেচনা করেই নেওয়া হবে আগামীর পরিকল্পনা। একটা মানুষ কাজ করতে গেলে ভুল ত্রুটি থাকতেই পারে। আমরা পর্যালোচনাগুলো করছি, পর্যালোচনাগুলো করেই আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমরা নেব। শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বুঝিয়ে দিতে চাই আমরা যে অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে কোনোদিন তাদের এই ক্ষমতাকে তারা চিরস্থায়ী করতে পারবে না। এছাড়া আন্দোলন সফল করতে এবার শুরু থেকেই সমমনা দলগুলোকে পাশে রাখতে চায় বিএনপি।
মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বর্ণের দাম নির্ধারণে শুভঙ্করের ফাঁকির আশ্রয় নিচ্ছে জুয়েলার্স সমিতি বাজুস। বৈধ পথে আমদানি না হলেও দামের হিসাবে অগ্রিম আয়কর যুক্ত করছে সংগঠনটি। এদিকে একই বাজার থেকে কিনলেও ভারত ও বাংলাদেশে স্বর্ণের দামে আকাশ পাতাল ফারাক। স্বর্ণের দামে নৈরাজ্য খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে সোমবার দেশের বাজারেও স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করে জুয়েলারি সমিতি বাজুস। প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় 1,17,573 টাকা। একই সময় ভারতেও বেড়েছে স্বর্ণের দাম। ইকোনমিক টাইমস পত্রিকার খবর, মঙ্গলবার ভারতে 1 গ্রাম স্বর্ণের দাম 6,748 রুপি। স্বর্ণের হিসাব ভরিতে ও দামের হিসাব টাকায় রূপান্তর করলে এক ভরির দাম হয় 1,03,514 টাকা। অর্থাৎ দুই দেশের দামের পার্থক্য প্রায় 14,000 টাকা। অথচ ভারতে স্বর্ণ আমদানিতে শুল্ক 15% আর বাংলাদেশে ভরিতে মাত্র 4,000 টাকা। কেন এত পার্থক্য, প্রশ্ন ছিল বাজুসের দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যানের কাছে। যেহেতু আমরা লোকাল সোর্স থেকে গোল্ড পাই না, এটা একটা সমস্যা। সেলিং পদ্ধতিটা যদি আমরা আস্তে আস্তে পরিবর্তন করতে পারি, তাহলে আপনার ওই দেখবেন আন্তর্জাতিক বাজারে যে গোল্ডের দাম নির্ধারিত হয়, আমাদের দেশে একই পদ্ধতিতে দাম নির্ধারিত হবে। জুয়েলারি সমিতির হিসাবে সোমবার আন্তর্জাতিক বাজারে 22 ক্যারেট প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $2,334। স্বর্ণের হিসাব ভরিতে ও দামের হিসাব টাকায় রূপান্তর করলে এক ভরির দাম হয় 96,883 টাকা। এর সাথে আমদানি পর্যায়ের 5% অগ্রিম আয়কর, ভরিতে 4,000 টাকা শুল্ক ও 5,186 টাকা ভ্যাট যুক্ত করে বাজুস। করসহ দাম দাঁড়ায় 1,10,913 টাকা। সাথে ব্যবসার মুনাফা আরও 6,660 টাকা। মোট 1,17,573 টাকা। দেশে বৈধ পথে কোনো স্বর্ণ আমদানি হয় না, তাই অগ্রিম আয়কর দেওয়ার প্রশ্নও নেই। তারপরও দামের হিসাবে কর যুক্ত করে বাজুস। আমাদের দেশে ইম্পোর্ট এখন তো নাই। এখন বিষয়টা হয়ে গেছে যে আমরা বাইরের থেকে যে গোল্ডটা পাই, ধরেন 4,000 টাকা ট্যাক্স দিয়ে গোল্ড নিয়ে আসতেছে এয়ারপোর্ট থেকে একটা বার, জি সেখানে ইনক্লুড করেছি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ডিলার আইগোল্ডের ওয়েবসাইটে মঙ্গলবার প্রতি ট্রাই আউন্স 22 ক্যারেট স্বর্ণের দাম দেখাচ্ছে 7,940 দিরহাম। স্বর্ণের হিসাব ভরিতে ও দামের হিসাব টাকায় রূপান্তর করলে এক ভরির দাম হয় 88,753 টাকা। বাজুসের দেখানো আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে যার পার্থক্য প্রায় 8,000 টাকা। অথচ এই দাম ভারতের শুল্কসহ দামের সমান। অর্থাৎ স্বর্ণের দাম নির্ধারণে নিজেদের স্বার্থই দেখছে বাজুস। সরকারকে তো একটা বেসিস ফর কস্টিং দিতে হবে। অর্থাৎ আমি যে 1,17,000 টাকা প্রতি ভরি নিচ্ছি, সেটার কম্পোনেন্টসগুলো কী কী? বাজুস নেতাদের দাবি, সরকারি সহযোগিতা পেলে স্বর্ণ বেচা কেনায় আরও স্বচ্ছতা আসবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে রাঙামাটি ও খাগড়াছড়িতে চলছে বৈশাখী উৎসব। ফুল দিয়ে পূজা করার মাধ্যমে শুরু হয়েছে বিজুর আনুষ্ঠানিকতা। এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, বৈশাখী উৎসবে কি কি আনুষ্ঠানিকতা থাকছে, এখন কি আনুষ্ঠানিকতা চলছে? আসলে যদি আমি বলি, আজকে হচ্ছে মূলত ফুল বিজু আর কি। ফুল বিজুর উদ্দেশ্যটা হলো মূলত পুরানো বছরের জন্য যত সব গ্লানি, দুঃখ, কষ্ট ছিল, সেগুলো মূলত আজকের ফুল বাসনের মধ্য দিয়ে সেটা বিদায় দেওয়া হবে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকার কেরানি পার্ক। আমি যদি আপনাকে দেখাই যে এখানে অসংখ্য মানুষ কিন্তু সকাল থেকে এসে তারা কিন্তু ফুল বাসাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রাঙামাটি ছাড়াও রাঙামাটির দেশের বাইরের থেকেও বিদেশি আমরা দেখতে পাচ্ছি। কারণটা হচ্ছে এই যে ফুল বাসানোর যে উৎসবটা, সেটা হলো মূলত যে পুরানো বছরের যত সব গ্লানি সেটা তারা ধুয়ে মুছে তারা আত্মশুদ্ধির প্রার্থনা করেন, যেন তারা প্রার্থনা করেন যে নতুন বছর যেটা আসবে সেটা যেন তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনে, সেটা তারা প্রার্থনা করেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের যে লোকারণ্য যে হয়ে গেছে, সেটা আরো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এই ভিড়টা থাকবে। মূলত আজকে ফুল বাসানোর মধ্য দিয়ে মূলত পুরানো বছরকে বিদায় জানানো হচ্ছে। আমরা যদি বলি আগামীকালকে যে মূল বিজুর যেটা গত 10 থেকে 15 দিন আগে যে পাহাড়ের যে বৈশাখের যে উৎসব যেটা শুরু হয়েছে, সেটা কিন্তু প্রায় শেষের দিকে। আগামীকালকে যে মূল বিজু, সেই মূল বিজুতে আজকে এরা ফুল বাসানোর পরে তারা গিয়ে মূলত
তারা যে তাদের মূল বিজুর যে প্রস্তুতি সেটা তারা গ্রহণ করবে, কারণ আগামীকালকে যে মূল বিজু ঘরে ঘরে অতিথি আপ্যায়নটা চলবে, সেটার প্রস্তুতিও তারা নেবেন। আজকে তারা এখানে এসে সবাই মূলত ফুল বাসিয়ে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে তারা স্বাগতম জানাচ্ছেন। আমরা রাঙামাটি কেরানি পাহাড় ছাড়াও আমরা যদি বলি রাঙামাটি, রাজবাড়ী, রাজবন বিহার এলাকা, ঘটনতলী সবার মিলে পুরো চেঙ্গি, মাইনি, কাশিলং, কর্ণফুলী এসব নদীর পাড়গুলোতে আমরা যদি এখন যেদিকে যাই সেদিকে এখন লোকারণ্য মানুষ ফুল বাসাচ্ছে, পুরনো বছরকে বিদায় জানাচ্ছে। তো আগামীকালকে যদি আগামীকালকে মূল বিজু এবং 16 ফেব্রুয়ারি যে রাঙামাটিতে যে মারমাডের যে ওয়াটার ফেস্টিভ্যাল অর্থাৎ জল উৎসব সেটা হবে, এর মধ্য দিয়ে অর্থাৎ আগামী শনিবার 16 তারিখ রাঙামাটি চিংলামুং মারি স্টেডিয়ামে এই যে জল উৎসবের মধ্য দিয়ে এই যে পাহাড়ের যে বৈশুক সাংরাই বিজুর উৎসব সে তার সমাপ্তি করবে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির ফুল বিজুর সর্বশেষ। ধন্যবাদ হিমেল, সাথেই থাকবেন। এবার খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে বৈশাখী উৎসবের আয়োজন কেমন দেখছেন? মূলত কোন সম্প্রদায়ের মানুষ এটি পালন করছেন? দেখুন, পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় যে সামাজিক উৎসব হচ্ছে বৈশাখী। চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈশু এবং মারমাদের সাঁকরাই উৎসব, এই সম্মিলিত রূপে বৈশাখী হয়। এই মুহূর্তে আমরা রয়েছি খাগড়াছড়ির চেঙ্গি নদীতে। আপনি দেখছেন আমার পেছনে এখানে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছে ফুল নদীতে ফুল দিয়ে পূজা করার মধ্য দিয়ে তাদের যে বিজুর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আজকে শুরু হয়েছে। এবং আমরা দেখছি বৈশাখীকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পার্বত্য চট্টগ্রাম কিন্তু একেবারে রঙে বর্ণিল হয়ে উঠেছে। তারই অংশ হিসেবে আমরা বলতে পারি যে আজকে সবচেয়ে বড় যে আয়োজনটা হচ্ছে খাগড়াছড়ির চেঙ্গি এবং মাইনি নদীতে। এখানে বিশেষ করে যারা চাকমা জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে তাদের যে প্রতি বছরের নিয়ে তাদের যে ফুল বিজুর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সকাল 9টা পর্যন্ত এই যে আয়োজনটা সেটা চলবে। শুধু চেঙ্গি নদীতে না, এখানে মাইনি নদীতেও কিন্তু এবং অন্যান্য জায়গায় যে বিশেষ করে পানছড়ি, দিঘিনালা বা অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে মাটিরাঙ্গা সহ সমস্ত জায়গায় যেখানে চাকমা জাতিগোষ্ঠী রয়েছে তারা কিন্তু নদীতে ফুল দিয়ে পূজা করার মধ্য দিয়ে তাদের পুরনো বছরের যে দুঃখ গ্লানি রয়েছে সেটা মুছে নতুন বছরকে আরো বেশি সুখে সমৃদ্ধ হবে, বর্ণিলতায় তাদের জীবন যাতে গড়ে ওঠে সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি আজকে তাদের যে ফুল বিজুর যে আনুষ্ঠানিকতা সেটা অনুষ্ঠিত হচ্ছে। এবং আগামীকালকে চাকমাদের মূল বিজু। আজকে শুধু এখানে আমরা দেখছি যে চাকমা সম্প্রদায় তাদের যে ফুল দিয়ে পূজা করার মধ্যে তাদের যেমন এটা শুরু করেছে, একই সাথে এখানে ও ত্রিপুরা জনগোষ্ঠী কিন্তু পাশে একটি জায়গাতে তারাও কিন্তু চেঙ্গি নদীতে ফুল দিয়ে পূজা করার মধ্যে দিয়ে তাদের মা গঙ্গার উদ্দেশ্যে তারা কিন্তু পূজা করছে। এবং আপনি জানেন আগামী 14 এপ্রিল সাংগ্রাই উৎসব হবে, অর্থাৎ মারমাদের যে পানি খেলা বলা হয় বা যে পানি উৎসব হবে সেটার মধ্যে দিয়ে কিন্তু মারমারদের যে সাংগ্রাই উৎসব সেটা কিন্তু পালিত হবে। এবং পাহাড়ের যে বর্ণিল আয়োজন সেটা কিন্তু আগামী 15 এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে। এবং আমরা জানি আজকে এই ফুল বিজুর মাধ্যমে চাকমা জনগোষ্ঠী তাদের যে বিজুর যে মূল আনুষ্ঠানিকতা সেটা শুরু করেছেন এবং আগামী পরশুদিন পর্যন্ত তাদের যে বিজুর যে আনুষ্ঠানিকতা বিভিন্ন ধরনের উৎসবগুলো চলবে। এবং একই সাথে আমরা দেখেছি পাহাড়ের বিভিন্ন পাড়াগুলোতে কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা করছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনার মাধ্যমে যে বিশেষ করে যারা চেঙ্গি নদীতে ফুল দিয়ে এই মুহূর্তে তারা কিন্তু তাদের মা গঙ্গার উদ্দেশ্যে তারা কিন্তু পূজা করছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে পুরনো বছরের যে দুঃখ গ্লানি রয়েছে সেটা কিন্তু ভুলে নতুন বছরকে তারা বরণ করে নিচ্ছে। এবং এর মধ্য দিয়ে তাদের যে বৈশাখী বা অর্থাৎ বিজুর যে মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তারা আমরা দেখছি এখানে যারা চাকমা তরুণ তরুণী রয়েছে তারা কিন্তু তাদের নিজস্ব যে ঐতিহ্যবাহী পোশাক রয়েছে পোশাক পরে তারা কিন্তু তাদের যে বর্ণিল পোশাক পরে মা গঙ্গার উদ্দেশ্যে চেঙ্গি নদীতে তারা কিন্তু ফুল দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সরাসরি অনেকে তাদের যে ঐতিহ্যবাহী যে পোশাক গহনা রয়েছে সে পোশাক এবং গহনা পরে কিন্তু তারা বন থেকে সংগ্রহ করা বিভিন্ন যে অলকানন্দ, বিজু ফুল, মাধবীলতা সহ বিভিন্ন ধরনের ফুল কিন্তু তারা সংগ্রহ করে আজকে মা গঙ্গার উদ্দেশ্যে চেঙ্গি নদীতে তারা কিন্তু ফুল দিয়ে তাদের যে বিজুর যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ ফুল বিজুর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু পালন করছে।
তো এই বিজুর যে আনুষ্ঠানিকতা এটা আগামী 15 এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে সিংহী নদী থেকে ফুল বিজুর সব শেষ খবর। বৈশাখী উৎসব পালনের খবর জানাচ্ছিলেন সহকর্মী। ঈদ ও পয়লা বৈশাখে ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। প্রকৃতি, পাহাড় আর সমুদ্র সৈকতে মুখর তাদের পদচারণায়। এসব পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটক সমাগম। পরিবার নিয়ে সমুদ্রের নোনা পানিতে শরীর ভিজিয়ে উল্লাসে মেতেছেন তারা। পর্যটক টানতে আয়োজনের কমতি রাখছে না হোটেল মোটেলগুলো। সাগরের টানটা আসলে একটু বেশিই টানে, পানিতে না নামলে এসে বসে থাকি, ভালো লাগে খুব। সমুদ্র সৈকত সবসময় ভালোই লাগে, সমুদ্রের পানি মনে হয় ইন্টারেক্ট করতেছে, তো ভালোই লাগতেছে। মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত, ঢেউয়ের সঙ্গে খেলায় মেতেছেন কেউ কেউ, অনেকে ব্যস্ত মুঠোফোনে ছবি তুলতে। পদ্মা সেতু চালুর পর যোগাযোগ সহজ হওয়ায় সেখানে বাড়ছে পর্যটক। খুবই ভালো লাগতেছে কুয়াকাটা আসার পর। এখানকার প্রকৃতির পরিবেশ এত সুন্দর যে কেউ আসলে তার সাথে মুগ্ধ হবে। চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে নেমেছে মানুষের ঢল। আশপাশের বিভিন্ন জেলা থেকেও ঈদ আনন্দ উপভোগে সামিল হয়েছেন নানা বয়সীরা। তাদের নিরাপত্তায় সচেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী। সিএমপির পক্ষ থেকে আমাদের একটি ব্যবস্থা থাকবে, পাশাপাশি টুরিস্ট পুলিশও কিছু কিছু জায়গায় তাদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যে কোনো ধরনের প্রবলেম যদি কেউ ফেস করেন তা আমরা বলবো নিকটস্থ পুলিশ কিংবা 999-এ ফোন করে আমাদের সাহায্য নেওয়ার সুযোগ গ্রহণ করার জন্য। খাগড়াছড়ির আলুটিলা, রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, ঝর্ণাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। স্বজনদের নিয়ে প্রকৃতি ও পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। বৌদ্ধবিহার দেখেছি, তারপরে আলুটিলা গুহা দেখেছি, তো সব মিলে খুবই সুন্দর একটা পরিবেশ। অবাক লাগে যে বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, এটা আসলেই না আসলে কেউ বুঝতে পারবে না। জমজমাট হয়ে উঠেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। কেবল কার, সুইং কার, ভূতের বাড়ি, স্কাই ট্রেন সহ অন্তত 25টি রাইড উপভোগ করে উচ্ছ্বাস দর্শনার্থীরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক সমাগম নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড় কেমন রয়েছে? পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কি কি উদ্যোগ নিয়েছে প্রশাসন? ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি টানা 5 দিনের ছুটিকে কেন্দ্র করে সমুদ্র সৈকত কুয়াকাটা ভিড় জমেছে হাজারো পর্যটকের। গতকাল সকাল থেকে সৈকতে এইসব দেশি বিদেশি পর্যটকের আনাগোনা ঘটেছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে। এখন কিন্তু তেমন পর্যটকদের উপস্থিতি নেই। বর্তমানে যে সকল পর্যটকেরা রয়েছেন তারা কিন্তু ভোরে সূর্যোদয় দেখার জন্য সৈকতে এসেছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে এসব পর্যটকের আগমন ঘটবে এই সৈকতে। গতকাল বিকাল থেকে আগত পর্যটকেরা সৈকতে কিন্তু ঈদ আনন্দে মেতেছিল। অনেকেই সমুদ্রের ঢেউয়ের সাথে সাঁতার কেটেছে, অনেকে প্রিয়জনদের সাথে সেলফি তুলেছে, সময় কাটিয়েছে, অনেকে ঘোড়ায় কিংবা অটার বাইকে মোটর বাইকে চড়ে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আমার সাথে কথা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের হোটেল মোটেল সেক্রেটারির সাথে। তিনি কিন্তু জানিয়েছেন আজ কিন্তু লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে। এই জন্য বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেল মোটেলের বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। আমার সাথে কথা হয়েছে এখানের টুরিস্ট পুলিশের সাথে। তারা যেটা জানিয়েছেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য মোতায়েন রয়েছেন। পর্যটক যাতে নির্বিঘ্নে বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে দেখতে পারে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো সৈকত এলাকায় কিন্তু সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। স্বজন ও বন্ধুদের নিয়ে একটু খোলা জায়গায় ঘোরাঘুরিতে ঢাকার হাতির ঝিল এখন যেন এক বিশেষ উৎসব উদযাপনের ক্ষেত্র। তাই তো ঈদের দিনেও সেখানে বহু মানুষের আনাগোনা। দল বেঁধে আড্ডা, হাঁটাহাঁটি আর ছবি তুলে উৎসবে মাতেন রাজধানীবাসী। ইট কাঠের উঁচু দেয়াল আর যান্ত্রিকতার রাজধানী ঢাকায় বিনোদন কেন্দ্রের যেমন বড্ড অভাব, তেমনি ব্যস্ততার কারণে প্রাণ প্রকৃতির কাছে ঘুরতে যাওয়ারও ফুসরত খুব একটা মেলে না রাজধানীবাসীর। তাই তো কোনো উপলক্ষ পেলেই
তারা ছুটে আসেন জল সবুজে ঘেরা হাতিরঝিলে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে তাই হাতিরঝিলে মুখরিত বিনোদন প্রেমীদের পদচারণায়। শুধু রাজধানীবাসী নয়, আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও জনপ্রিয় এই স্থানটিতে ঘুরতে এসেছেন অনেকেই। ঈদ উল ফিতরের জন্য মা বাবা চাচা চাচি সবার সাথে বের হয়েছি একটু ঘোরার জন্য। এরকম ফাঁকা আসলে আর পাবো না, এই জন্য পরিবার নিয়ে বের হওয়া। বিকেল থেকে বাড়তে থাকে জনসমাগম, এক সময় যা উপচে পড়া ভিড়ে পরিণত হয়। ঈদ আনন্দ করতে আসা এসব মানুষের কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ প্রিয়জনকে নিয়ে, আবার বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যাও কম নয়। স্মৃতির পাতায় কেউ তুলে রেখেছেন ছবি, কেউ বা মেতেছেন আড্ডায়। ঘোরার জন্য, কারণ যে অন্যদিন তো আর রাস্তাঘাট ফাঁকা থাকে না, যার জন্য বাসা থেকে বের হতে পারি না। আজকে ঈদের দিন, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলাম। ঈদের সময় তো রাস্তাঘাট অনেকটা ফাঁকা। ঢাকা শহরের বুকে আমি মনে করি ঈদের দিনগুলোতে, মানে ছুটির দিনগুলোতে 1 উইকের মতো ভালোই ফাঁকা থাকে, ঘুরতে ভালোই লাগে। হাতিরঝিলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২৫০০ বছরের পুরনো পুন্ড্রনগর নিয়ে প্রতিষ্ঠিত বগুড়ার মহাস্থান জাদুঘর এবারও ঈদের ছুটিতেও খোলা। গুপ্ত, পাল, সেন ও মুসলিম সহ নানা আমলের নিদর্শন রয়েছে মহাস্থানের এ প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। কর্মকর্তারা জানিয়েছেন, এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত মহাস্থান জাদুঘরে রাখা গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই মাটির চুলাটি। এটি অন্তত ২৪০০ বছরের পুরনো। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ ও ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকরা যৌথভাবে পুন্ড্রনগরের ভেতরে খননের সময় যীশুখ্রিস্টের জন্মের বহু বছর আগে তৈরি এই চুলাটির সন্ধান পান। এছাড়া দুর্গনগরীর ভেতর ও বাহিরে বিভিন্ন সময় খননে মিলেছে মৌর্য পূর্ব, মৌর্য, গুপ্ত, পাল, সেন ও মুসলিম সহ বিভিন্ন আমলের হাজারো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের। পাশাপাশি ইটে তৈরিও নানা ধরনের অবকাঠামো পাওয়া গেছে এসব খননে। শত শত বছরের পুরনো এসব নিদর্শন দেশের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে বলে মনে করছেন জাদুঘরে আসা দর্শনার্থীরা। অথরিটি তার ক্যাপাসিটি অনুসারে যতটুকু করা যায় তার বেস্ট প্রেজেন্টেশনটা এখানে হয়েছে। ছবিগুলো সুন্দর, কিন্তু এটার পাশে নিদর্শনগুলো দেওয়া আছে, ছোট করে নামটা আর কোথা থেকে পাওয়া গেছে, বাট এটার ইতিহাসটা থাকলে আরেকটু ভালো হতো। ৪৪টি শোকেছে ৮২৯টি নিদর্শনের সাথে জাদুঘর চত্বরে রয়েছে বিভিন্ন ধরনের পাথরের তৈরি হাজার বছরের পুরনো অনেক নিদর্শন। এবার আমরা নিরাপত্তার জন্য বিশেষ সুবিধা রেখেছি। আমাদের ব্যাটালিয়ন আনসার আছে, থানা পুলিশ আছে এবং আরও যে সুবিধাগুলো, বসার বেঞ্চ বা সুপেয় পানি, টয়লেট ফ্যাসিলিটি ইত্যাদি আমরা রেখে থাকি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য জাদুঘর খোলা থাকবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া। টেকনাফ সীমান্তে জেলে পরিবারে নেই ঈদের আমেজ। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধ। আয় রোজগার না থাকায় অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন তারা। টেকনাফ সীমান্ত লাগোয়া বেড়ি বাঁধের পাশে বসবাস আবুল হাশেমের। পেশায় জেলে হাশিম তাকিয়ে নাফ নদীর দিকে। এই নদীতেই মাছ ধরে জীবনের বেশিরভাগ সময় পার করেছেন তিনি। কিন্তু মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে মাছ ধরতে যেতে পারছেন না বহুদিন। তার মতো আরও অনেকেই কর্মহীন হয়ে হতাশা নিয়ে দিন পার করছেন। ঈদে পরিবারের জন্য কিছুই করতে পারেননি। সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে জান্তা সরকারের সেনাবাহিনীর সংঘর্ষের প্রভাব এপারে। সব সময় অজানা আতঙ্ক তাড়া করছে সীমান্তবাসীদের। সাগরে যদি আমরা সামনে নামতে পারতাম তাহলে আমাদের উপকার হতো। এখানে অল্প সময় জাল বসালে মাছ পাওয়া যায়। জাল বসাইলে এরকম কষ্ট আছে, আল্লাহ সামনে যদি আরো যদি কষ্ট যদি দিবাইলিও আল্লাহর ইচ্ছা, যদি সুখ দিবেলি আল্লাহর ইচ্ছা। বেচা কিনা ২০০০ ১৫০০ বেচা কিনা এখন চলাফেরা বিষয় কষ্ট আছে। এখন এসব কর্মহীন জেলেদের জন্য কোনো সরকারি সহায়তা না থাকায় বিভিন্ন এনজিও সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সবাই আতঙ্কতে আছে, আপনার অবরল আতঙ্কতে। এই ঈদ যেটা যাচ্ছে সেই ঈদেও আমরা তেমন কোনো সহায়তা পাই নাই। তো পাড়ার মানুষের জন্য তো আমাদের পরিষদ থেকে তেমন কোনো বরাদ্দ নাই, কিন্তু আমরা সরকারকে বলবো, বিভিন্ন এনজিও সংস্থাকে বলবো যাতে এদেরকে জরুরি কিছু সহায়তা দেওয়ার জন্য।
মিয়ানমারে উত্তপ্ত পরিস্থিতির কারণে সীমান্তে কড়া নজরদারি রাখছেন সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। নাফ নদীতে টহল দিচ্ছে কোস্টগার্ড। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের আরও 3 সদস্য আটক হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রুমা সদরের ইডেন ও লাইরুরিপ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন তালুয়াং বম, ভান ওয়ান থাং বম ও লালথাং বম। শুক্রবার তাদের আদালতে তোলা হবে। এ নিয়ে গত 6 দিনের অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান সমন্বয়ক চেউসিম বম সহ 58 জন আটক হলো। গত 2 এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ঢুকে অস্ত্র লুট করে কেএনএফ, অপহরণ করে ব্যাংক ম্যানেজারকে। পরদিন থানচির সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে হামলা করে 17.5 লাখ টাকা লুটে নেয় সন্ত্রাসীরা। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাতির পায়ের চাপায় মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। নিহত 17 বছরের ওই কিশোরের নাম মোহাম্মদ জাহিদ। তিনি মাস্টার রোলে কাজ করা মাহুত আজাদ আলীর ছেলে। কর্তৃপক্ষ একে বিচ্ছিন্ন ঘটনা বললেও চিড়িয়াখানায় শৃঙ্খলার ঘাটতি দেখছেন দর্শনার্থীরা। কুলাউড়া থেকে জাহিদ ঢাকায় এসেছিল বাবা মায়ের সাথে ঈদ কাটাতে। ঈদের নামাজ শেষে বেলা 11টায় ছেলে জাহিদকে নিয়ে মাহুত আজাদ আলী চিড়িয়াখানায় ঢোকে। এ সময় রাজা নামে হাতিটি বল নিয়ে খেলছিল। জাহিদ বলটি কেড়ে নেয়। রাজা রেগে গিয়ে তার পেটের ওপর চাপ দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার সময় মৃত্যু হয় জাহিদের। পরে হাসপাতালে না নিয়েই গ্রামের বাড়ি কুলাউড়ায় নিয়ে যাওয়া হয় জাহিদের মৃতদেহ। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় হতভাগ সাধারণ দর্শনার্থীরাও। তো আমরা যদি শৃঙ্খলা বজায় রাখি, তাহলে আনন্দটা উপভোগ করি, তাহলে সেটাই ভালো। আমাদের নিজেদেরকে আগে সচেতন হতে হবে। কর্তৃপক্ষ তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করে, কিন্তু তাদের একার পক্ষে এটা কখনোই সম্ভব না। স্বল্প জনবল নিয়ে চিড়িয়াখানার বিশাল কর্মযজ্ঞে শৃঙ্খলা সবসময় বজায় রাখা যায় না বলে দাবি চিড়িয়াখানা কিউরেটরের। মাহুত পুত্র জাহিদের মৃত্যু একটি বিচ্ছিন্ন ঘটনা বলেও মনে করেন তিনি। নিঃসন্দেহে আমার এই হাতির মাহুত সে কাজটি সঠিক করেনি, এবং সেই ক্ষেত্রে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটি নিশ্চয়ই একটি সুপারিশ করবে। আমরা সেই সুপারিশ অনুযায়ী তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা করব। ঈদের দিন সারা দেশ থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় প্রায় 1 লক্ষ দর্শনার্থী এসেছিল বলে জানিয়েছেন কিউরেটর। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবারের সবাই যখন ঈদের আনন্দে মশগুল, তখন প্রিয়জন ছাড়াই আশ্রয় নিবাসে নিভৃতে একদল মানুষ অপরিচিত জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেও নিজের একান্ত আপন মানুষগুলোকে কাছে না পাওয়ার বেদনা রয়েছে তাদের মনে। আর সেবা ও চিকিৎসা দিয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন পরিচালনাকারীরাও। খুলনা মহানগরীর খানজাহান আলী রোড এলাকায় শান্তি সদনের বাসিন্দা হাসিনা আক্তার। ঈদের দিনে সময় কাটে এই নিবাসের অন্যদের সঙ্গে। ছেলে মেয়ে ও নাতিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে চাইলেও তা পারেন না। এই জন্যই তো মনে অনেক কষ্ট লাগে যে সবাই এক জায়গায় থাকবো। ধরো 3টি নাতি, সবাই বউ, সবাই এক জায়গায় থাকবো, এক জায়গায় বসে একটু ঈদ করবো। একই অবস্থা নগরীর নিরালা আবাসিক এলাকার সেবার আলো সুখের নীরের বাসিন্দা নূরজাহান বেগম, আরিফুল ইসলাম সহ অনেকেই। ঈদের দিনও প্রিয়জনদের সান্নিধ্য পান না তারা। মনে পড়ে, সে তো মনে করেন ঢাকা থাকে, তার নিজ জীবনকে সে তৈরি করে। আমি এখন কিছু না। আব্বা ছিন্নমূল ও বয়স্কদের নিরাপদ আশ্রয় দিতে ব্যক্তি উদ্যোগে খুলনা মহানগরীতে গড়ে উঠেছে এই 2টি আশ্রয় কেন্দ্র। দায়িত্ববোধ ও কিছু করার ইচ্ছা থেকে গড়ে তুলেছেন এমন প্রতিষ্ঠান। মানুষের জন্য কিছু করার মধ্যে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। আমার যদি সেরকম সামর্থ্য থাকতো, তাহলে আমি এর পাশাপাশি ওরকম একটা পিস হোম করতাম যেখানে শান্তিতে সে মারা যাবে। 2028 সালের ভিতরে আমাদের কমপক্ষে 100 থেকে 120 জন মা বাবার একটা স্থায়ী জায়গা আমার স্বপ্ন আছে। এভাবে আমাদের দীর্ঘ একটা প্ল্যান আছে যে এই শহরে কোনো মা বাবা, কোনো অসহায় মানুষ পড়ে থাকবে না রাস্তায়, সে পাগল হোক সুস্থ হোক।
দুটি প্রতিষ্ঠানে রয়েছে 50 জন বয়স্ক মানুষ, যাদের অনেকেরই নেই স্থায়ী ঠিকানা। আবার অনেকের ঠিকানা থাকলেও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হকের নাম ছড়িয়ে গেছে দেশের আনাচে কানাচে। যুগের পর যুগ দই ক্ষীর বিক্রির আয়ে পাঠাগার আর গরিব শিক্ষার্থীদের পড়ালেখার খরচ দিয়েছেন। পেয়েছেন রাষ্ট্রের সম্মানজনক 21 পদক। যদিও একটুও বদলায়নি তার জীবন। আগের মতোই হাট বাজারে ফেরি করছেন দই। পুরস্কারের বেশিরভাগ টাকাই খরচ করেছেন সমাজসেবায়। এখন তার অপেক্ষায় স্থায়ী পাঠাগারের স্বপ্ন বাস্তবায়নের। 91 বছর বয়সেও নেই তার অবসর। প্রতিদিনই দই ফেরি করতে বেরিয়ে পড়েন জিয়াউল হক। চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলার পাশাপাশি রাজশাহী ও নওগাঁয়ও নিয়মিত দই বিক্রি করতে যান তিনি। এই ব্যবসায় করব, আর এই ব্যবসা থেকে যেটা ইনকাম হবে গরিব দুঃখী এই মানুষের নিরন্ন মানুষের মুখে একটু হাসি ফুটাবো, আর শিক্ষার জগতে আলোয় আলোকিত করে তুলব। টাকার অভাবে 6ষ্ঠ শ্রেণীতে বন্ধ হয়ে যায় নিজের লেখাপড়া। পারিবারিক পেশা দই বিক্রির কাজে নামতে হয়। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ হলেও থামেনি তার জানাত তৃষ্ণা। সেই সাথে অভাবে যাতে কারো লেখাপড়া বন্ধ না হয় সেজন্য পাশে দাঁড়ান গরিব শিক্ষার্থীদের। জিয়াউল আঙ্কেল হচ্ছে একজন সাদা মনের মানুষ। দই বিক্রি করা পাশাপাশি মানুষের সেবায় নিয়োজিত থাকে। 21 পদক তো সবাই পায় না, টাকা পয়সা অনেকের আছে। আমাদের জেলায় অনেক টাকা পয়সাওয়ালা কোটি কোটি টাকার মানুষ আছে, কিন্তু তারা এসবের সাথে সম্পৃক্ত হতে পারেনি। মুশরিভুজা গ্রামে নিজের বাড়ির সঙ্গে গড়ে তোলা 150 বর্গফুটের পাঠাগারটির জন্য একটি স্থায়ী ভবনের স্বপ্ন জিয়াউল হকের। প্রধানমন্ত্রীর কাছ থেকে 21 পদক গ্রহণের সময় সে অনুরোধই জানিয়েছেন তিনি। শুরু হয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়াও। জিয়াউল হক পাঠাগার হাজারো মানুষের জীবনে ছড়িয়ে দেবে আলোর রশ্মি। জীবন সায়ান্নে একটাই চাওয়া এই সমাজসেবকের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাই।